আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো পাইলস বা হেমোরয়েড সম্বন্ধে। গ্রামে গঞ্জে বলেন বা শহরে বলেন, সবাই কিন্তু আমরা এই টার্মটার সাথে খুবই পরিচিত। ইভেন পেশেন্টরা এসেই কিন্তু শুরুতেই আমাদের কাছে বলে ফেলে যে কি কারণে আসছেন, কোনো উপসর্গ না বলে বলে আমার পাইলসের সমস্যা। তো এই যে পাইলসের সমস্যাটা, তো এই পাইলসের সমস্যাটার কিছু ক্যাটাগরি বা ভাগ রয়েছে এবং পাইলসের সমস্যার উপসর্গ বা পাইলস কেন হচ্ছে এবং পাইলসের কোন স্টেজে গেলে আপনাকে অ্যাকচুয়ালি কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে পাইলস কেন হয় বা পাইলস কি যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি হয় এই জায়গাটায়। আমাদের যে মলদ্বার রয়েছে, এই মলদ্বারে রয়েছে কিছু কুশন, আমরা বলে থাকি এগুলোকে অ্যানাল কুশন। তো এই অ্যানাল কুশন আপনার তিন ধারে থাকে। এই অ্যানাল কুশন যে তিন ধারে থাকে, এটা যখন একসাথে হয়ে চাপ দেয় তখনই কিন্তু আমাদের এই যে মলদ্বার দিয়ে মল বের হওয়ার যে এই কাজটা হয়। তো যখন মল ত্যাগ করার পর এই অ্যানাল কুশন গুলো কোনো কারণে ওই রাস্তা দিয়ে বের হয়ে আসে বা ওগুলো কোনো ছিঁড়ে যায় বা ওদের ছিঁড়ে যাওয়ার কারণে ব্লিডিং হয়। তো এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু আমরা প্রাইমারিলি পাইলসের প্রবলেম বলে ডিরেক্ট করে থাকি। তো পাইলসের সমস্যা দেখা দিলে একজন রোগী কি ধরনের উপসর্গ নিয়ে আসে বা তার অ্যাকচুয়ালি কি কি সমস্যা দেখা দেয় সেই বিষয়ে একটু জানা যায়। পাইলসের প্রথম সমস্যাটাই যেটা হয় যে এর হিস্ট্রি নিলে দেখা যাবে পেশেন্ট বেশ কিছুদিন ধরে হয়তো বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগেছেন এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকার কারণে বা পায়খানা নরম না হয় খুব ফোর্সে পায়খানা করেছেন। তো এই সময় দেখা যায় যে তার অ্যানাল কুশনগুলো ছিঁড়ে কিছুটা ব্লিডিং হয়তো হয়েছে, কিন্তু ওভাবে সে কোনো অ্যাটেনশন দেয়নি বা ভেবেছে যে হয়তো বা কষ্ট করে যেহেতু মল ত্যাগ করেছে তো তারই জন্য হয়তো বা আশেপাশের জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণাটা সঠিক, কিন্তু এর থেকে যে অ্যাকচুয়ালি কিসের দিকে আপনি যাচ্ছেন যখন আপনি সেটাও উপলব্ধি করতে পারবেন না, তখনই কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায়। পাইলসের আর কিছু লক্ষণগুলোর মধ্যে দেখা যায় মলদ্বার দিয়ে মল ত্যাগ করার শেষে যখন আমরা টিস্যু ইউজ করি তো এই টিস্যুতে কিন্তু ব্লাড লেগে থাকে। ইভেন যখন পায়খানা শেষ হয়ে যায় তখনও কিন্তু প্যানের দেখা যায় যে খুব বেশি উজ্জ্বল রক্ত আসছে। এই যে উজ্জ্বল রক্ত কেন বললাম, আমরা পায়খানার পরিবর্তন কিন্তু বিভিন্নভাবে খেয়াল করি। এগুলোতে যখন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনাল যখন কোনো সমস্যা থাকে তখন পায়খানার রং পরিবর্তন দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো এরই একটা অংশের মধ্যে থাকে যে পায়খানা যদি কোনো কারণে আপনার ইন্টেস্টাইনের কোনো সমস্যার কারণে আপনার রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে কিন্তু পায়খানার সাথে এটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন পায়খানার সাথে মিশে এটা বাহিরে আসে তখন পায়খানার রঙেরও কিন্তু আলকাতরার মতো বা অন্য ধরনের চেঞ্জ হয়। কিন্তু এই যে হেমোরয়েডস বা পাইলস নিয়ে আমরা আজকে কথা বলছি, এই পাইলসের সমস্যাটাই কিন্তু রক্ত উপরের অংশে অর্থাৎ আমাদের মলদ্বারের আগে বা এই অ্যানাল কুশনের আগে কোথাও এর উৎস নয়। তো যখন আপনার অ্যানাল কুশনের জায়গাটা অর্থাৎ মলদ্বারের জায়গা থেকে ব্লিডিং হবে তখন কিন্তু এটা একটা ফ্রেশ ব্লাড, অর্থাৎ এই রক্ত কোনো জমাট বাঁধারও সময় পায়নি এবং মল ত্যাগের সাথে সাথে এটা বের হয়েছে বা অ্যানাল কুশন ক্ষতিগ্রস্ত হয়ে বা টিয়ার হয়ে ওখান থেকে বের হয়েছে। এই কারণে এই ব্লাডটা কিন্তু একবারে পুরো ফ্রেশ থাকে, অর্থাৎ উজ্জ্বল রং থাকে। ঠিক বোঝার জন্য বলা যায় যে মুরগি জবাই করলে ফিনকিতে যখন এটা রক্ত পড়ে ওই ব্লাডটা যেরকম হয় ঠিক প্যানে কিন্তু ওরকম রক্তটা দেখা যায়। সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে, ফোর্সে পায়খানা ত্যাগ ফোর্সে করে আপনারা মল ত্যাগ করছেন, তারা খেয়াল রাখবেন যে পায়খানার পরে প্যানে অনেক বেশি ব্লিডিং মানে ব্লাড দেখতে পাচ্ছেন কিনা, বিশেষ করে ফ্রেশ ব্লাড যদি দেখতে পান তাহলে কাল বিলম্ব না করে আপনার বোঝা উচিত যে হয়তো আপনার হেমোরয়েডস এর প্রবলেম শুরু হয়ে গেছে। আরেকটি বিষয় কি, এই যে অ্যানাল কুশনগুলোর কথা বললাম, তো অ্যানাল কুশনগুলো যখন আস্তে আস্তে এরকম চাপ দিতে থাকে বা অনেক কষ্ট করে মল ত্যাগ করার পরে দেখা যায় যে এগুলো ওই মলদ্বার দিয়ে বের হয়ে আসছে। তো এই যে বের হয়ে আসে তখন এগুলোকেই কিন্তু পায়খানার রাস্তায় পেশেন্টরা এসে বলেন যে হচ্ছে গুটি গুটি কিছু দেখা দিচ্ছে বা ফিল হচ্ছে। এই অ্যানাল কুশনগুলো বের হয়ে আসায় কিন্তু ওই গুটি গুটি আকারে ফিল হয় বা অনুভব হয়। তো এগুলোকে দেখা যায় যে যখন প্রাইমারি স্টেজে থাকে বা রোগের জটিলতা দিন দিন যদি না বাড়তে থাকে, ওই স্টেজে যখন আসেন তখন এইগুলোকে হাত দিয়ে আবার আগের জায়গায় ঢুকানো। তো এই ধরনের কিউরেবিলিটি বা এই ধরনের যে অ্যাটেম্পট আছে পেশেন্টদের, তারাও কিন্তু সেটা শেয়ার করেন। তবে সমস্যা তখনই হয় যখন এটা সবসময় বের হয়ে থাকে এবং দেখা যায় যে পায়খানার পরে খুব বেশি ব্লিডিং হচ্ছে, আপনার দৈনন্দিন যে চলাফেরা সেখানে সমস্যা হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো যখন খুব জটিল হয়ে আকারে ধারণ করে তখন কিন্তু অ্যাকচুয়ালি শল্য চিকিৎসা বা সার্জারি ছাড়া কোনো অপশন থাকে না এবং ওই মোমেন্টে তখন পেশেন্টরা খুব বেশি প্যানিক করেন। তো পেশেন্টদের এই প্যানিক সিচুয়েশন
নিউট্রিশনে আসার আগে অ্যাকচুয়ালি কি করতে হবে এবং কিভাবে কিছু রেমেডি বা হচ্ছে স্টেপ নিয়ে এইগুলোকে আপনি অল্প থেকেই প্রতিহত করতে পারেন, সেই বিষয়গুলো আমরা এখন ভিডিওর পরবর্তী অংশে জানবো। এই যে আমাদের হেমোরয়েডসকে কিন্তু আমরা 4টা ডিগ্রিতে ভাগ করে থাকি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি, এটা মেডিকেলের টার্মে, বা আপনি বুঝতে পারেন যে এটা মাইল্ড স্টেজ, মডারেট স্টেজ বা সিভিয়ার স্টেজ রয়েছে। তো মাইল্ড স্টেজে থাকলে তখন অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত বা কি করণীয়? যাদের এই পাইলসের সমস্যার আগে থেকে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা রয়েছে তাদের কিন্তু ডায়েটের দিকে বা আমাদের খাবারের উন্নতির দিকে খেয়াল রাখতে হবে। এই ধরনের পেশেন্টদের প্রথম দিকে যেটা হয় যে মল ত্যাগ করতে অনেক বেশি কষ্ট হয় এবং মল ত্যাগ করার পরে দেখা যায় যে যখন আপনারা টিস্যু ইউজ করেন তখনই এতে অল্প কিছু ব্লিডিং হচ্ছে। এই স্টেজে কিন্তু যদি আমি কিছু আমার খাবারের বা লাইফস্টাইলের মডিফিকেশন করি এবং অন্যান্য কিছু স্টেপ নিই, সেক্ষেত্রে কিন্তু এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর পরবর্তী যে জটিলতাগুলো ওগুলো কিন্তু অনেক অংশে প্রতিহত করা যায়। প্রথমত কি করতে হবে সেক্ষেত্রে, যাতে আমার পায়খানাটা নরম থাকে এবং আমাকে প্রেশার না দেওয়া লাগে সেই চেষ্টাটা করতে হবে। সেই চেষ্টার জন্য আপনাকে প্রত্যেকদিন যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেই খাবারে ফাইবার জাতীয় খাবার অনেক বেশি রাখতে হবে। ফাইবার জাতীয় খাবারগুলোর মধ্যে কি রয়েছে? ডাল, ছোলা, সবজি, দানাদার শস্য, শসা, টমেটো, গাজর, এই ধরনের খাবারগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে। আর দানাদার খাবার বলতে বিশেষ করে হোল গ্রেন যে আমরা রাইস বা হচ্ছে ফ্লাওয়ার বা আটাগুলো খাই, সেইগুলোতে যদি আপনি লাল চাল বা লাল আটা খান তাহলে কিন্তু এতে অনেক বেশি ফাইবার থাকে। একটি বিষয় মনে রাখবেন, আমরা যত এগুলোকে রিফাইন করি বা যত বেশি ধবধবে বা পরিচ্ছন্ন দেখতে চাই এই বিশেষ করে এই চাল বা আটাগুলোকে, ততই কিন্তু এর থেকে ফাইবারের পরিমাণটা কমানো হয়। অর্থাৎ ফাইবার যত কম থাকবে রিফাইনিং এর মাধ্যমে ততই কিন্তু এগুলো দেখতে চকচকে বা উজ্জ্বল লাগে। সুতরাং চকচকে বা খুব বেশি সাদা চাল বা আটা না খেয়ে তার চেয়ে যদি আপনি লাল আটা বা চাল খান তাহলেও এতে কিন্তু অনেক বেশি ফাইবার থাকবে। অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের খাবারে আমরা কোনো না কোনো বেলায় নিশ্চয়ই ভাত খাই বা রুটি খাই, তো এই ভাত বা রুটিতে যদি ফাইবার রয়েছে এটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু ফাইবারের চাহিদাটা অনেক অংশে পূরণ হয়। পাশাপাশি অনেকে শুধু মনে করে যে হচ্ছে ডাটা বা এই আর জাতীয় খাবারগুলোতেই বোধহয় ফাইবার থাকে আর কিছুতে নয়। অ্যাকচুয়ালি ধারণাটা ঠিক সঠিক নয়। আপনি যে দৈনন্দিন খাবারে এই যে ভাতের কথা বললাম, আটার কথা বললাম, তারপর ডাল, ছোলা, বিভিন্ন ধরনের এই যে সবজি, শসা, টমেটো, এগুলোতেও কিন্তু ফাইবার রয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন যে আজকে আপনি সবজি জাতীয় খাবার কিছু খেতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনি আপনার খাবারের একটা পোর্শনে একটু বেশি করে স্যালাড রাখেন, অর্থাৎ এই শসা, টমেটো, গাজরগুলো রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফাইবারের চাহিদাটা অনেকাংশে পূরণ হবে। আরেকটি বিষয় হচ্ছে পানি খাওয়া। পানি খাওয়ার কথা, এটা আমরা কোষ্ঠকাঠিন্য হোক, পাইলস হোক, অন্যান্য যে কোনো সমস্যায় হচ্ছে বিশেষ করে মলদ্বারে আমরা পানি বেশি খাওয়ার কথা বলি, কারণ আমাদের মলটাকে যে সফট করা হয় বা নরম হয় এর প্রধান উপাদানই কিন্তু হচ্ছে পানি। যখন আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ না থাকবে তখন কিন্তু আপনার মলটা নরম হবে না এবং এই শক্ত মল ত্যাগ করার ক্ষেত্রে গেলেই কিন্তু এই অ্যানাল কুশনগুলো ছিঁড়ে যায় বা অ্যানাল কুশনগুলোতে যে সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো সৃষ্টি হয়। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে দৈনন্দিন হাঁটাচলা করা বা এক্সারসাইজ করা। আমাদের যে পুরো মুখ গহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো রয়েছে এগুলো প্রায় 30 to 35 ফুটের মতো এবং আরেকজন স্বাভাবিক মানুষের উচ্চতা দেখা যায় যে এভারেজ 5 to 6 ফুটের মতো। তো এই যে 5 থেকে 6 গুণ বেশি যে ডাইজেস্টিভ সিস্টেম এরিয়াটা, এটার মধ্যে দিয়ে খাবার পাস করতে এবং শেষ পর্যন্ত যে মলদ্বারে জমা হতেও কিন্তু কিছু অ্যাম্বুলেশন বা হাঁটা চলার প্রয়োজন হয়। আপনি যদি খেয়ে জায়গায় বসে থাকেন এবং পরের বেলা আবারও সেইভাবেই খাবারটা খান তাহলে কিন্তু খাবার হজম হতে সময় লাগবে, মলদ্বারে মল আসতে সময় লাগবে এবং দেখা যাবে যে ফুলনেস বা মল ত্যাগ করার যে স্বাভাবিক টাইমিংটা সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে। তো এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম দেখা দিতে পারে। সিজ বাথ নিতে পারেন। সিজ বাথ জিনিসটা যদি বুঝিয়ে বলি এটা কি রকম, আসলে ছোট বাচ্চাদের আমরা যেরকম বলে গোসল করাই সেই বোলগুলোতে যদি আপনি হালকা কুসুম গরম পানির উপরে বসে থাকেন পা ভাঁজ করে ওই জায়গাটা রেখে, তাহলেও কিন্তু আপনি আরাম বোধ করবেন। এতে আপনার যে সমস্যাটা সেটাও কিছুটা রিলিফ হবে, ব্যথা কমে আসবে। তো এই ধরনের সিজ বাথ যদি দিনে 2 বার নেওয়া যায় তাহলেও কিন্তু এই পাইলসের সমস্যাটা অনেকাংশে কমানো যায়। তবে অবশ্যই সেটা প্রাইমারি বা মাইল্ড স্টেজে থাকলে এবং ডিগ্রিটার ক্ষেত্রেও আমরা সেক্ষেত্রে ভাগ করে নিই। আরেকটি বিষয় হচ্ছে ইসবগুলের ভুসি খাওয়া। ইসবগুলের ভুসি খাওয়াতে ওই যে আমরা বললাম পানি বা ফাইবার জাতীয় খাবার খাওয়ায় যে হেল্পটা হচ্ছে, মানে আমাদের বাউল সফটনার হিসেবে কাজ করছে, এখানে ইসবগুলের ভুসিটাও কিন্তু সেই সেম কাজ করে। এতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো এটা আমাদের পায়খানাকে নরম করতে সাহায্য করে। তবে ইসবগুলের ভুসি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু সতর্কতা মেনে
মেনটেন করতে হবে। দিনে কখনোই 2 বারের বেশি এটা খাওয়া উচিত না, স্পেশালি রাতে ঘুমানোর আগে তো অবশ্যই খাবেন না। এটা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোকে সিল করে ফেলে, অর্থাৎ অবস্ট্রাকশন ক্রিয়েট করে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে। পাশাপাশি অনেকদিন ধরে যদি আপনি ইসবগুলের ভুসি খান, দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়া আপনার এই পাইলসের সমস্যাটাই প্রধানত বদার করছে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বেশ কোনো লাভ দেবে না, উল্টো আপনার পেট ফাঁপা বা পেটে গ্যাস হওয়া, পেট ব্যথা করা, এছাড়াও ডায়রিয়ার মতো সমস্যাগুলো হতে পারে। তো সবসময় খেয়াল রাখতে হবে এই যে আমাদের যে পাইলসের সমস্যাগুলো দেখা গেছে এর সাথে আর কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা। কোনো উপসর্গ বলতে বিশেষ করে এই যে রক্তটা যাচ্ছে, এই রক্তটা অতিরিক্ত কিনা, অর্থাৎ প্যান ভরে যাচ্ছে কিনা, বা ফ্লাশ করার পরে পানি পুরাটাই লাল হয়ে যাচ্ছে কিনা। পাশাপাশি প্রচন্ড ব্যথা হওয়া, ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে নর্মালি আপনি বাসায় প্যারাসিটামল খেতে পারেন, ট্রামাডল নিতে পারেন। তো এই ধরনের ওষুধ খাওয়ার পরও যদি ব্যথা না কমা, ইভেন আইবুপ্রোফেন নিচ্ছেন, সেক্ষেত্রে যদি ব্যথাটা না কমে, সেক্ষেত্রে অবশ্যই এটা একটু দৃষ্টিতে আনতে হবে। আর এই পাইলসের সমস্যার পাশাপাশি যদি ওই জায়গাগুলোতে খুব বেশি ইচিং হয় বা চুলকায়, এবং যদি আপনার ব্যথার কারণে তীব্র জ্বরও আসে, সেক্ষেত্রে কিন্তু কাল বিলম্ব না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, এর জন্য সবাই রোগের শুরুতেই খুব বেশি সচেতন হয়ে যে ডক্টরের কাছে আসেন, ব্যাপারটা ঠিক তা নয়। এই জন্য আমাদের এই ভিডিওটির মেইন উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে আপনি প্রথমে এই হোম রেমেডিগুলো ইউজ করবেন, বা হচ্ছে আমাদের পরামর্শকৃত যে ওষুধগুলো রয়েছে ব্যথানাশকের জন্য, বা এই যে ইসবগুলের ভুসি বা সিজবাত, এগুলো নিয়ে চেষ্টা করবেন। তবে কখনোই 1 থেকে 1.5 মাসের বেশি যদি দেখেন যে এই সমস্যাটা যাচ্ছে না এবং ফ্রিকুয়েন্টলি বারবার হচ্ছে, তাহলে কাল বিলম্ব না করে কিন্তু অবশ্যই আপনাকে একজন এক্সপার্ট ডক্টরের বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে পাইলসের সমস্যা কি এবং পাইলসের সমস্যার কি উপসর্গগুলো দেখা যায়, এবং ঠিক কোন পর্যন্ত আমরা এটাকে সার্জারি ছাড়া ট্রিট করতে পারবো। তবে কাল বিলম্ব না করে যদি এই যে গুটলের পরিমাণ বা এটার যে বের হয়ে আসা এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শল্য চিকিৎসার আন্ডারে যেতে হবে। পাইলসের এই সমস্যাটা নিয়ে আমরা কিন্তু আমাদের দেশে দেখি যেখানে সেখানে খুব বেশি পোস্টার লাগানো থাকে যে এখানে পাইলস অস্ত্র বা গ্যাজেট ট্রিটমেন্ট করা হয়, সার্জারি ছাড়া বা শল্য চিকিৎসা ছাড়াই পাইলস ঠিক করা যায়। বিজ্ঞাপনগুলো দেখে বা এই ধরনের প্রচারণী দেখে যারা ডক্টর ছাড়া অন্যান্য রয়েছেন, বিশেষ করে আমাদের সমাজে যারা আমরা কোয়াক বা হাতুড়ে বা অন্যান্য সেক্টরে অ্যাকচুয়ালি যারা সার্টিফাইড এবং বিশেষজ্ঞ এমবিবিএস ডক্টর না, তাদের কাছে যান, তাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে পাইলসের এই যে ডিগ্রি বা হেমোরয়েডসের ডিগ্রির কথা আমি বললাম, যখন আপনি এটা 3rd বা 4th ডিগ্রিতে যাবেন, তো এটার কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসা বলতে এই শল্য চিকিৎসা করে এটাকে ফেলে দেওয়া ছাড়া যে খুব বেশি আপনি অন্য কোনো রিমেডিতে এটাকে ঠিক করতে পারবেন, এরকম কোনো কিন্তু নজির দেখা যায় না। তো দিন শেষে সবাই এখানে আসে আমাদের কাছে, কিন্তু তখন দেখা যায় যে আমাদের পেশেন্টগুলো অনেক বেশি ভুগেছেন বা এটা থেকে অপারেশনের পরবর্তী কিছু জটিলতা দেখা দেয়, সেই জটিলতাগুলোতে কিন্তু তারা বেশি সাফার করে। তাই কাল বিলম্ব না করে যে কোনো জায়গায় যে কোনো অ্যাডভার্টাইজ বা যে কোনো কারোর পরামর্শে ধাবিত না হয়ে, আর শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত যারা আছেন তারা চেষ্টা করবেন এই পাইলসের সমস্যা বা এই ধরনের উপসর্গ দেখা দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই আপনার নিকটস্থ যে এমবিবিএস ডক্টর রয়েছেন তার পরামর্শ নেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিলেজ নিউট্রিশনের আরো এরকম স্বাস্থ্য বিষয়ক পর্বের জন্য আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।